ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাস। সবাইকে আমার ইউটিউবে ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা আরেকটি টপিক নিয়ে আসলাম। টপিকটি হচ্ছে ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স সোশ্যাল স্টাডিজ। এই টপিকটি রিলেটেড টু প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অফ সিটেটের কোয়েশন পেপার অ্যানালাইজ করে যে টপিকগুলি আলোচনা করা হয়েছিল, যে টপিকগুলি অলরেডি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারে এসেছে, ওই টপিক নিয়ে আজকে আলোচনা হবে, আজকে ক্লাস হবে। এবং আশা করি আরও একটি ক্লাসের মধ্যে যাতে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার 2011 থেকে নিয়ে 2023 অবধি পর্যন্ত 4 অবধি পর্যন্ত প্রত্যেকটি কোয়েশন পেপার থেকে যে কোয়েশন এসেছিল ওই কোয়েশন রিগার্ডিং টপিকগুলি কভার করার চেষ্টা করব। এবং এই ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট, কেননা যারা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের এক্সাম দিতে যাচ্ছেন এবং অন্যান্য ডিএলএডের এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছেন, বিএডের এন্ট্রান্সের প্রিপারেশন নিচ্ছেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, এগুলি হচ্ছে রিলেটেড টু সোশ্যাল স্টাডি অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডি হচ্ছে সোশ্যাল স্টাডি। সো এগুলি হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট, সবাই ওয়াচ করবেন। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের ক্লাস আপনাদের পড়াশোনা ভালো চলছে। এবং যারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, আমার এই চ্যানেলের মধ্যে অলরেডি আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্লাস চলছে, আপনি গিয়ে প্লেলিস্টে ক্লাস রয়েছে দেখতে পারেন। এবং যেহেতু সিটেটের এক্সামস 7 জুলাইয়ে রয়েছে, তাই 7 জুলাইয়ের পূর্বে বেশি ক্লাস দেওয়া হচ্ছে সিটেট থেকে, তাই সিটেটের ক্লাসগুলি কন্টিনিউয়াস চলছে। তো আজকে আমরা একটি সিটেটের ইম্পর্টেন্ট ক্লাস, আমরা একটি ক্লাস অলরেডি ইভিএসের নিয়েছি পেডাগজির উপরে 15 মার্কসের পেডাগজি ওয়ান শট দিয়েছি। আজকে আমরা দেখবো প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অ্যানালাইজ করে টপিকগুলি কভার করব এবং আরেকটি ভিডিওর দ্বারা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার সম্পূর্ণ কভার করে নেব 2011 থেকে 2023 অবধি পর্যন্ত সিটেটের জন্য ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডির ক্লাসটি। তো আমরা দেখি নেই কি পয়েন্টে রয়েছে, আজকে কী নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব ফার্স্ট অফ অল ব্রিজেস নিয়ে আলোচনা করব, আসামের মধ্যে লাদাখের মধ্যে কীভাবে এক্সামে আসতে পারে বা এসেছিলো এগুলি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি পয়েন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অ্যানালাইজ করার পর যে পয়েন্টগুলি এসেছে ওই পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই পয়েন্টগুলি ফ্রিকুয়েন্টলি এক্সামের মধ্যে আসে। এই পয়েন্টগুলি কভার হয়ে গেলে আপনার এনসিইআরটি বুকস কভার হয়ে যাবে এবং সিটেটের জন্য ইভিএসের আপনার কোনো ডাউট থাকবে না। অর্থাৎ 15 মার্কস অলরেডি কভার হয়ে গিয়েছে, পেডাগজির যে 15 মার্কস রয়েছে একটি ভিডিওর দ্বারা। এবং এই পয়েন্টগুলি হচ্ছে যে আপনার ইভিএস থেকে যে কোয়েশনগুলি আসে, এই কোয়েশনগুলি কীভাবে আসে, কোন কোন পয়েন্ট আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। ফার্স্ট অফ অল ব্রিজেস নিয়ে আলোচনা করব। সেকেন্ড আমরা আলোচনা করব বার্ডস নিয়ে, পাখি নিয়ে। অনেকটি পাখি সম্পর্কে কোয়েশন আসে এক্সামের মধ্যে, কী আসে কীভাবে আসে আমরা দেখব। তারপর আমরা অ্যানিমেলস নিয়ে দেখব। অ্যানিমেলস বিভিন্ন ধরনের হতে পারে, অলসো বার্ডসও অ্যানিমেলসের মধ্যে ইনক্লুড, কিন্তু বার্ডসকে আমি আলাদা নিয়েছি। তারপরে আমরা দেখব স্লিপিং টাইমস অফ অ্যানিমেলসের স্লিপিং টাইমস কী কী হতে পারে, কোন অ্যানিমেলসটি কত সময় ঘুমায় তা আমরা জানবো। তারপরে অ্যাবাউট স্নেকস সম্পর্কে জানবো এবং শেষের পয়েন্টে রয়েছে আমাদের অ্যাবাউট ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস সম্পর্কে আমরা জানবো। আজকে এই পয়েন্টগুলি কভার করব। তো আমরা ক্লাস শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখব ব্রিজেস অর্থাৎ পুল সম্পর্কে আমরা জানবো, ব্রিজ সম্পর্কে জানবো। তো ব্রিজ কি, আসামের মধ্যে কিভাবে ব্রিজ হয়, এক্সামের মধ্যে এইভাবে আসে যে কোন স্টেটের মধ্যে বাঁশের ব্যাম্বু ব্রিজ হয়ে থাকে, অর্থাৎ আসামের মধ্যে ব্যাম্বু ব্রিজ হয়ে থাকে, এই পয়েন্টটি আপনাদেরকে জানতে হবে। সেকেন্ড হচ্ছে কেন ব্যাম্বু ব্রিজ হয়ে থাকে, কখনো আসে রিজনিং এজারশন এক্সামের মধ্যে চলে আসে। তো ব্যাম্বু ব্রিজ হওয়ার কারণ হচ্ছে যে আসামের মধ্যে খুব বেশি হ্যাভি রেইনফল হয় এবং একটু ঢালু জায়গা হচ্ছে আসাম, এই স্টেটটি। অনেক জায়গায় জল গেদার হয়ে যায়, জলাশয়ে পরিণত হয়ে যায়, তাই ব্যাম্বু ব্রিজের প্রয়োজন। তা কখনো সিজন ওয়াইজ চেঞ্জ করতে হয়, তাই ব্যাম্বু ব্রিজ ইউজ করা হয়, ব্যাম্বু ব্রিজ ইউজ করা হয় আসামের মধ্যে। 7 হচ্ছে লাদাখের মধ্যে। লাদাখ আপনারা দেখতে পাচ্ছেন একটি হিলস এরিয়া, তো এই জায়গার মধ্যে কি ট্রলি ইউজ করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। অর্থাৎ আসামের মধ্যে স্টুডেন্টসরা যখন এক্সামে যায়, যখন স্কুলে যায়, তখন তারা কী করে ব্যাম্বু ব্রিজ ইউজ করে। এবং লাদাখের মধ্যে মানুষ যাতায়াত করে, স্টুডেন্টরা যাতায়াত করে ট্রলি ইউজ করে। অর্থাৎ আপনারা দেখেছেন গুয়াহাটি গেলে দেখতে পাবেন ব্রহ্মপুত্রের উপর দিয়ে ট্রলি রয়েছে, অনেকে শখ করে ইউজ করে থাকে বা ছড়ে থাকে। তো ট্রলি কী হয়, উপর দিয়ে অনেকটি লম্বা ওয়্যার টানা হয় এবং ওয়্যারের সাথে ট্রলি যুক্ত করে ইউজ করা হয়। অর্থাৎ লাদাখের মধ্যে ট্রলি ইউজ করা হয়। কেরালার মধ্যে কি, কেরালার মধ্যে কী করা হয়, বালাম বলে একটি বোট রয়েছে অথবা ফেরি বলে বোট রয়েছে, ছোটো ছোটো বোট, নৌকা রয়েছে, এই নৌকা ইউজ করে চিলড্রেনরা স্কুলের মধ্যে যাতায়াত করে। তারপর হচ্ছে রাজস্থান বলতে আপনারা বুঝতে পারছেন যে মরুভূমি এলাকা, মরুভূমির মধ্যে ক্যামেল কার ইউজ করা হয়। অর্থাৎ আমরা জানি সবাই যে উট হচ্ছে মরুভূমির জাহাজ, তো মরুভূমির মধ্যে ক্যামেল কার অর্থাৎ উটের গাড়ি ইউজ করা হয় মরুভূমির মধ্যে, রাজস্থানের মধ্যে যাতায়াত করার জন্য। তারপরে উত্তরাখণ্ড যেহেতু একটি হিলস এলাকা, উত্তরাখণ্ডের মধ্যে পাথরের অর্থাৎ
আপনি বলতে পারেন পাথরের রাস্তাগুলি কেটে কেটে তৈরি করা হয়, ছোটো ছোটো রাস্তা। উত্তরাখণ্ডের মধ্যে প্রতিটি রাস্তার মধ্যে গাড়ি চলাচল করতে পারে না। তারপরে কোনো জীব নিয়ে, জন্তু নিয়ে আপনি কোনো গাড়ি বানাতে পারবেন না, চলাচল করতে পারবেন না। এত আপ অ্যান্ড ডাউন রাস্তা হয়ে থাকে এবং শর্ট রাস্তা হয়ে থাকে, যা পাথর কেটে তৈরি করা হয়। তাই পাথরের রাস্তা ইউজ করা হয়। এবং সবসময় কী করে, ওরা হাতে লাঠি নিয়ে চলাফেরা করে, যাতে কোনো কিছু কুটি করে হাঁটতে পারে। তারপর হচ্ছে ভিলেজ ইন প্লেন এরিয়া, অর্থাৎ ভিলেজ ইন প্লেন, অর্থাৎ প্লেন এরিয়ার মধ্যে ভিলেজেস যেগুলি রয়েছে, এই ভিলেজেসগুলির মধ্যে অনেক সময় দেখা যায় গরুর গাড়ি ইউজ করা হয়, অনেক সময় সিমেন্টের ব্রিজও ইউজ করা হয়। তো এই ব্রিজ থেকে এক্সামে যদি আসে, আশা করি আপনাদের কোয়েশন চলে যাবে না। আপনারা কনফিডেন্টলি ব্রিজ থেকে যে কোয়েশনগুলি আসবে আপনারা ফেস করতে পারবেন এবং বুঝে শুনে আনসারিং করতে পারবেন। নেক্সট আমরা দেখি কি পয়েন্ট হতে পারে। বার্ডস থেকে, পাখি থেকে আমরা জানবো। পাখি থেকে আমরা পাখি সম্পর্কে আলোচনা করার পূর্বে কয়েকটি পাখি থেকে আমাদেরকে জানতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে অ্যানিমেলস, অর্থাৎ পাখি অলসো ইনক্লুডেড ইন অ্যানিমেলসের মধ্যে ইনক্লুড হয়েছে পাখিরা। তো পাখি বা যে অ্যানিমেলসের এয়ারগুলি, কানগুলি বাইরের দিকে হয়, অর্থাৎ দেখা যায়, এই অ্যানিমেলসরা কী করে, অর্থাৎ বাচ্চা প্রসব করে, অর্থাৎ গিভ বার্থ, তারা বার্থ দেয়। আর যে অ্যানিমেলসের কানগুলি, ইয়ারগুলি বাইরের দিকে দেখা যায় না, অর্থাৎ লুকিয়ে থাকে, এই অ্যানিমেলসরা কী করে, ডিম দেয়। মনে রাখবেন এক্সামের মধ্যে আসে কোন অ্যানিমেলসরা ডিম দেয় এবং কোন অ্যানিমেলস কী করে বার্থ দেয়। তো বার্থ হচ্ছে যাদের এয়ারগুলি বাইরের দিকে হয়, তারা বার্থ অর্থাৎ বাচ্চা প্রসব করে। এবং যে বা যাদের যে অ্যানিমেলস মানুষও হতে পারে, এই জন্য আমি যে বা যারা বলছি, অ্যানিমেলস যেমন অ্যানিমেলসের মধ্যে যাদের কানগুলি বাইরের দিকে নয়, তারা কী করে, ডিম দেয়। তো আপনারা এগুলি পয়েন্ট জানবেন। তারপর আরও একটি পয়েন্ট এক্সামের মধ্যে এসেছিল, দেখেন অ্যানিমেলসের মধ্যে যে প্যাটার্ন রয়েছে, যেমন আপনি খেকশিয়াল দেখেছেন, তারপরে আপনি কুকুর দেখেছেন, অনেক অ্যানিমেলস রয়েছে। যদি তার প্যাটার্নস যে রয়েছে, প্যাটার্ন হচ্ছে হেয়ারের কারণে, অর্থাৎ তার যে পশম রয়েছে, পশমের কারণে অ্যানিমেলসের প্যাটার্ন হয়ে থাকে। আপনাকে এক্সাম্পল যদি দেই, আপনি একসাথে যদি কয়েকটি পাখি শিকার করেন এবং শিকার করে কয়েকটি পাখির পশমগুলি উঠিয়ে দেন, তারপরে আপনি চিনতে পারবেন না কোন পাখি কোনটি, অর্থাৎ পশমের দ্বারা পাখির পরিচয় হয়। অর্থাৎ অ্যানিমেলসের যে পরিচয় রয়েছে, যে প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্নটা ফিক্স করা হয় পশমের দ্বারা। তার মধ্যে যে পশম রয়েছে, লুম রয়েছে, লুমের দ্বারাই তার প্যাটার্নগুলি সিলেক্ট করা হয়। এগুলি মনে রাখবেন পয়েন্টগুলি। তারপরে আমরা বার্ডস থেকে আরও দুইটি পয়েন্ট জানি। যেমন বার্ডস যে দেখবেন অনেক সময় ফ্রিকুয়েন্টলি কী করে, তারা শুধু মাথা নাড়তে থাকে, তাদের মাথাগুলি নাড়তে থাকে। অর্থাৎ বার্ডসের যে আই রয়েছে, চক্ষু রয়েছে, এই চক্ষুগুলি ফিক্সড হয়ে থাকে। অর্থাৎ তারা, আমরা যেভাবে অ্যানিমেলস আমরা এবং অন্যান্য অ্যানিমেলস যেভাবে কী করতে পারে, একটি চোখ বিভিন্ন দিকে দেখতে পারে, কিন্তু বার্ডসের চোখগুলি ফিক্সড হয়। অর্থাৎ তারা দেখতে হলে মাথা নেড়ে দেখতে হয়। এই জন্য পাখিরা ফ্রিকুয়েন্টলি তাদের মাথাগুলি নেড়ে থাকে। এই পয়েন্টটি মনে রাখবেন। সেকেন্ড হচ্ছে, একটি পাখি সে দুইটি চক্ষু দিয়ে দুই ডাইরেকশনে এক সময়ে দেখতে পারে। এক সময়ের মধ্যে দুইটি ডাইরেকশনে দুইটি আঁক দিয়ে দেখতে পারে। যখন সে দুইটি ডাইরেকশনে সে তার দুইটি চক্ষু দিয়ে দেখে, তখন সে কী করে, তার শিকার খোঁজে। এবং যখন সে শিকার করতে যায়, অর্থাৎ যখন সে শিকার পেতে যায়, যখন সে ডাইরেকশন দেখে এবং ডিস্টেন্স মাপে, যে কতটুকু ডিস্টেন্স রয়েছে, আমাকে কতটুকু দ্রুত গিয়ে আমাকে শিকার করতে হবে, তখন সে তার দুটো চোখ দিয়ে বলতে পারেন একই ডাইরেকশনে, অর্থাৎ একই ডিস্টেন্সে দেখে থাকে। এই পয়েন্টগুলি মনে রাখবেন। তারপরে আমরা চলে যাই বার্ডসের মধ্যে। ফার্স্ট অফ অল কোয়েল দেখব। কোয়েল একটি চতুর পাখি বলা হয় যাকে, এবং অনেক সুন্দর তার সাউন্ড রয়েছে। কোয়েল থেকে এক্সামও কি প্রশ্ন আছে, যে কোন পাখি সে নিজে নেস্ট তৈরি করে না, অর্থাৎ সে তার ঘর তৈরি করে না, ক্রো অর্থাৎ কাকের ঘরে গিয়ে ডিম পাড়ে। অর্থাৎ কোয়েল হচ্ছে এত চালাক পাখি, কী করে, সে কাকের ঘরে গিয়ে ডিম পাড়ে এবং কাকের ডিমগুলি মানে ফেলে দিয়ে নিচে। তো কাক যখন চলে আসে, অর্থাৎ কাকের ডিম এবং কোয়েলের ডিম একই সমান হয়ে থাকে, প্রায় একটু ছোটো হয় কোয়েলের ডিম, যাকে আমরা কোকিল বলে থাকি, কোকিল পাখি। তো কোকিল পাখির ডিম এবং কাকের ডিম একটু ছোটো হয়ে থাকে কোকিলের, কিন্তু কাক বুঝতে পারে না, যার ফলে কি করে, সে কোকিলের ডিমগুলিকে যত্ন সহকারে পড়ে সে বাচ্চা পর্যন্ত তাকে বড় করে। অর্থাৎ সে জানে না যে সে তার ডিম নয় বলে। অর্থাৎ কোয়েল হচ্ছে চতুর পাখি। এক্সামের মধ্যে আসে কোন পাখিটি তার নেস্টগুলি, অর্থাৎ তার বাধা তৈরি করে না, তার ডিম পাড়ে অন্য পাখির বাধায়। কোন পাখির বাধায় পাড়ে? কাকের বাধায়, এবং এগুলো আমরা সবাই জানি। তারপরে দেখেন মনে রাখবেন পয়েন্টটি, পাখিরা বাধা তৈরি করে মানুষের মতো না। মানুষের ঘর তৈরি করে অনেক সময় অনেক কী করেন, অনেক ডিকেড চলে যায়,
অনেক সিজন চলে যায়, অনেক সময় চলে যায়, শত বছর চলে যায়, একই জায়গায় বসবাস করে থাকে। কিন্তু পাখিরা এইভাবে বসবাস করে না। পাখিরা একটি বাধা তৈরি করে শুধু ডিম পাড়ার জন্য, মনে রাখবেন, তারা নেস্ট তৈরি করে, বাধা তৈরি করে ডিম পাড়ার জন্য। যখন ডিম পাড়া শেষ হয়ে যায় এবং তারা বাচ্চাগুলি ফুটে যায়, তারপর তারা এই বাধা ছেড়ে অন্য বাধায় নতুন বাধার তালাশে চলে যায়। এই পয়েন্টটি এক্সামের মধ্যে আসে যে পাখিরা নেস্ট কেন তৈরি করে। পাখিরা নেস্ট তৈরি করে ডিম পাড়ার জন্য, এবং ডিম যখনও ফুটে বাচ্চা বড় হয়ে যায় তখন তারা বাধা ছেড়ে দিয়ে নতুন বাধার তালাশে চলে যায়, অন্য জায়গায় চলে যায়। তারপরে আমরা দেখব ক্র সম্পর্কে। এক্সামের মধ্যে এসেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারের প্রত্যেকটি টপিক, যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে এই অতটা পাখির নাম এসেছে এবং এই পাখিগুলি থেকে আস্কিং করা হয়েছে, এই জন্য পয়েন্টগুলি নিয়ে আসলাম। আর এগুলি ফ্রিকুয়েন্টলি আসে, বারবার এগুলিই আসে। এনসিইআরটি বই যদি আপনারা দেখেন EVS এর ক্লাস 3 to 5, 6 অবধি পর্যন্ত এই পাখিগুলি বেশিরভাগ এসেছে, এই পাখিগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এই পাখিগুলি সম্পর্কে প্রত্যেকটা পাখি ইন্ডিভিজুয়ালি জেনে নেই যে এই পাখি থেকে কী প্রশ্ন হতে পারে, কি এক্সামে আসতে পারে, তাহলে ডেফিনেটলি আপনি প্রস্তুত হয়ে যাবেন এক্সামের জন্য। এক্সামে গিয়ে একদম আপনি কনফিডেন্স সহকারে আপনি আনসারিং করতে পারবেন। তো আমি ক্র অর্থাৎ কাকের আলোচনায় ছিলাম, অর্থাৎ কোন পাখিটি এক্সামে আসে যে সবথেকে হাই টপ, অর্থাৎ অনেক উঁচুতে নেস্ট তৈরি করে, বাধা তৈরি করে, অর্থাৎ ক্র পাখি থেকে এক্সামে আসে। সবথেকে হাইয়েস্ট উপরে কোন পাখিটি নেস্ট তৈরি করে, অর্থাৎ ক্র। তারপরে হচ্ছে রবিন, ইন্ডিয়ান রবিন বলে একটি পাখি রয়েছে। এই পাখিটি কী করে, সে ডিম পাড়ে পাথরের মধ্যে, অর্থাৎ রোড সাইডে। এক্সামে আসে কোন পাখি রোডের কিনারে পাথরের মধ্যে ডিম পাড়ে, তা হচ্ছে রবিন। সেখানে হচ্ছে সানবার্ড থেকে এক্সামে আসে কোন পাখিটি ঝুপ জালের মধ্যে বাধা তৈরি করে, অর্থাৎ বাধা তৈরি করে যা লটকে থাকে, এই বাধা হচ্ছে সানবার্ডের। তারপরে হচ্ছে অউল থেকে প্রশ্ন আছে, 2-3টি প্রশ্ন আছে। আপনারা মনে রাখবেন যে অ্যানিমেলস, আমরা যেভাবে আমাদের চোখ দিয়ে প্রতিটা কালার আমরা দেখতে পারি, পুরা পৃথিবীকে আমরা অবজার্ভ করি, পুরা পৃথিবী থেকে আমরা অনেক সৌন্দর্য দেখতে পাই, কিন্তু প্রতিটা অ্যানিমেলস তার আমাদের মতো দেখতে পারে না। অর্থাৎ যে অ্যানিমেলসগুলা রাত্রের মধ্যে জাগে, দিনের মধ্যে যে অ্যানিমেলসগুলি জাগে, রাত্রে ঘুমায়, ওই অ্যানিমেলসগুলি আমাদের মতো কয়েকটি জাস্ট কালার দেখতে পারে, সব নয়। আর যে অ্যানিমেলসরা দিনের মধ্যে ঘুমায় অ্যান্ড রাত্রে জাগে, এই অ্যানিমেলসগুলা শুধুমাত্র হোয়াইট অ্যান্ড কালার দেখতে পারে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার তারা রাত্রে দেখতে পারে। তো অউল হচ্ছে এমন একটি প্রাণী, এমন একটি পাখি বলতে পারেন, অ্যানিমেল বলতে পারেন। এই অউল একটি পাখি যে কী করে, সে দিনের বেলা ঘুমায় এবং রাত্রে জাগে, এবং সে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেখতে পায়। তো এর আউল থেকে একটি প্রশ্ন এইভাবে আসে। এবং সেকেন্ড আরেকটি প্রশ্ন আসে যে কোন পাখিটি তার গাড়কে, তার গর্দনাকে, নেককে কী করতে পারে, সে 90 ডিগ্রি রোটেট করতে পারে, ঘুরাতে পারে, অর্থাৎ এইভাবে ঘুরাতে পারে, হচ্ছে অউল তার 90 ডিগ্রি রোটেট করতে পারে। তারপর হচ্ছে ময়না থেকে একটি কোয়েশন আসে যে কোন পাখিটি জার্ক দিয়ে, অর্থাৎ আগে পিছে এইভাবে মাথা করে তার মাথাকে নাড়াতে পারে, অর্থাৎ তা হচ্ছে ময়না। তারপরে ডব থেকে একটি কোয়েশন আছে, অর্থাৎ আমরা ঘুঘু পাখি বলে থাকি কখনো। ডব থেকে একটি কোয়েশন আসে, এসেছিল 2-3টি কোয়েশন, তাই ডাব নিয়ে আসলাম। যে কোন পাখিটি ক্যাকটাস প্ল্যান্টের মধ্যে তার বাসা তৈরি করে, ক্যাকটাসের মধ্যে, অর্থাৎ ক্যাকটাস আমরা সবাই জানি এক ধরনের প্ল্যান্ট রয়েছে, এই প্ল্যান্টের মধ্যে বাসা তৈরি করে, অর্থাৎ ডব। এবং আরও একটি প্রশ্ন এসেছিল যে কিভাবে, যে কোন পাখি মাঠের মধ্যে, ময়দানে তার বাসা তৈরি করে, তা হচ্ছে ডব। তারপরে হচ্ছে পিজিয়ন থেকে একটি প্রশ্ন আছে, অর্থাৎ কবুতর থেকে প্রশ্ন আছে। লাস্ট এসেছিল যে প্রশ্ন কোন পাখি গুটুরগু করে আওয়াজ করে, অর্থাৎ গুটুরগু করে আওয়াজ করে যে পাখিটিটা হচ্ছে পিজন। প্যারট থেকে একটি কোয়েশন এসেছিল এবং আসার সম্ভাবনা রয়েছে। কি প্রশ্ন আছে, কোন পাখিটি যে সে এত সেন্সিটিভ হয়ে থাকে যে কোন ফলটি ভালো, কোন ফলটি খারাপ, কোন ফলটি ইনসেক্টের দ্বারা ইনফেক্টেড, অর্থাৎ পোকামাকড়ের দ্বারা ইনফেক্টেড, কোন ফলের মধ্যে পোকামাকড় রয়েছে এবং কোন ফলের মধ্যে পোকামাকড় নেই, কোন ফলটির স্বাদ ভালো, কোন ফলটির স্বাদ ভালো না, কোন ফলটি সবথেকে বেশি পাখা। তো এই ধরনের এমন একটি পাখি রয়েছে যা পূর্বে জেনে যায় যে কোন ফলটি সবথেকে সুস্বাদু, মিষ্টি, সবথেকে ভালো, ফ্রেশ, তা হচ্ছে প্যারট। তো পাখি সম্পর্কে আমরা এতটুকু জেনে গেলাম, এবং আরও 3-4টি পাখি রয়েছে, এগুলি আমরা সম্পর্কে জানি। ফার্স্ট অফ অল হচ্ছে কাইট মিনস হচ্ছে চিল, আমরা সবাই জানি চিল অনেক উঁচুতে উড়ে। তারপরে হচ্ছে ঈগল, এরপরে হচ্ছে বালচার। ঈগল, বালচার হচ্ছে শকুন। এই 3টি পাখি নিয়ে একটি প্রশ্ন আসে যে এই 3টি পাখি আমাদের থেকে, অর্থাৎ হিউম্যান বিং থেকে 4 টাইমস বেটার তারা দেখতে পায়। অর্থাৎ আমরা যা দেখি, আমরা 4 মিটারসে যা দেখবো তারা এর 4 টাইমস বেশি দেখবো, অর্থাৎ আমরা 1 মিটার থেকে যা দেখবো তারা 4 টাইমস বেশি দেখবে, অর্থাৎ আমাদের থেকে, হিউম্যান বিংস থেকে 4 টাইমস বেশি দেখতে পায় কাইটস, ঈগল অ্যান্ড বালচার। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে এসেছিল, তাই এই পয়েন্টগুলি নিয়ে আসলাম। এখন দেখব
অ্যানিমেলস নিয়ে। অ্যানিমেলস কী কী হতে পারে? অ্যানিমেলস, অনেক অ্যানিমেলস রয়েছে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছেন। এই অ্যানিমেলস নিয়ে বারবার ফ্রিকুয়েন্টলি প্রিভিয়াসের কোয়েশন পেপারে কোয়েশন এসেছিল এবং আসার সম্ভাবনা রয়েছে। আর প্রশ্ন তো এইভাবে এই জায়গা থেকেই করবে, কোথায় থেকে করবে প্রশ্ন আপনাকে? অর্থাৎ এনসিইআরটি বুকের মধ্যে যে চ্যাপ্টার্সগুলি রয়েছে, এই চ্যাপ্টার্সের মধ্যে যে অ্যানিমেলস নিয়ে আলোচনা করা হয়েছে ওই এনসিইআরটি বুক থেকেই আসবে, অন্য কোথা থেকে আসবে না এক্সামের মধ্যে। তো এগুলি ইম্পর্টেন্ট, এক্সামের মধ্যে আসে। ফার্স্ট অফ অল আমরা দেখে নিই লিজার্ড। লিজার্ড সম্পর্কে 2-3টি পয়েন্ট আমরা জানবো। ফার্স্ট অফ অল লিজার্ড হচ্ছে এমন একটি অ্যানিমেল, এমন একটি প্রাণী যে একটি সিজন পুরোটা ঘুমাতে পারে, মানে লং টাইম 6 মান্থ 3 মান্থ একসাথে ঘুমাতে পারে লিজার্ড। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে লিজার্ড যে প্রাণীটি রয়েছে সে ডিম পাড়ে, কিন্তু তার কান রয়েছে, তা দেখা যায় না, অর্থাৎ তার ফেদার রয়েছে, অর্থাৎ তার ফেদারে ডাকা হয়। অর্থাৎ পাখিরারও কান রয়েছে, তা আমরা দেখতে পাই না, কেননা ও যে পাখিটার রুম রয়েছে, রুমের দ্বারা কানগুলি ডাকা থাকে। তারপর হচ্ছে ক্রোকোডাইল। ক্রোকোডাইল থেকে আমরা 2টি পয়েন্ট জানবো, লিজার্ড থেকে 2টি পয়েন্ট জানলাম। নাম্বার 1 হচ্ছে লিজার্ড এক সিজন অবধি ঘুমাতে পারে, বেশি সময় ঘুমাতে পারে। আর লিজার্ডকে হত্যা করা হয়, মারা হয়, কিল করা হয় তার স্কিনের জন্য, তার স্কিন দিয়ে অনেকটা কাজ করা হয়, তাই লিজার্ডকে মারা হয়। 2টি পয়েন্ট লিজার্ড থেকে জানলাম। ক্রোকোডাইল থেকে আমরা পয়েন্ট জানবো। ক্রোকোডাইলের মধ্যেও কান রয়েছে, তা আমরা দেখতে পাই না। ক্রোকোডাইল থেকে একটি পয়েন্ট হচ্ছে ক্রোকোডাইলকে মারা হয়, হত্যা করা হয় তার স্কিনের জন্য। এক্সামের মধ্যে আসে, দেখে নেবেন প্রিভিয়াসের কোয়েশ্চন পেপার, যে ক্রোকোডাইলকে কেন হত্যা করা হয়, অর্থাৎ তার স্কিনের জন্য মারা হয়। তারপরে হচ্ছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট থেকে আমাদের অনেকটা পয়েন্ট জানতে হবে, এক্সামের মধ্যে অনেকটা পয়েন্ট অনেক রকম আসে। ফার্স্ট অফ অল হচ্ছে এলিফ্যান্ট একটি গ্রুপের মধ্যে, একটি এলিফ্যান্টের গ্রুপের মধ্যে 14-15টি এলিফ্যান্ট হয় এবং তার মধ্যে বেশিরভাগই ফিমেল এলিফ্যান্ট হয়। অর্থাৎ মেল এলিফ্যান্ট যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন তারা গ্রুপের সাথে থাকে না, চলে যায়, তারা একা একা চলে যায়। তারপরে হচ্ছে ইয়ং ওয়ান্স, অর্থাৎ 14-15টি এলিফ্যান্টের মধ্যে থেকে, অর্থাৎ ইয়ং ওয়ান্স বাচ্চা 1-2টি থাকে, এটুকু আমরা জানলাম। তারপর হচ্ছে এলিফ্যান্টের যে স্কিন রয়েছে অনেক হেভি রয়েছে, আর তারা স্কিনটা ঠান্ডা রাখে মাটির দ্বারা, মাঠ দিয়ে এলিফ্যান্ট তার স্কিন ঠান্ডা রাখে। এই জন্য তারা অনেক সময় কাদায় গিয়ে জ্বলে গিয়ে তারা স্কিনের মধ্যে মাঠ লাগিয়ে থাকে, যাতে তাদের স্কিনগুলি ঠান্ডা থাকে, কোল্ড থাকে। তারপর হচ্ছে এলিফ্যান্টের যে গ্রুপ রয়েছে, এই হেয়ার্ড বলা হয়, এই গ্রুপের মধ্যে তার লিডার হচ্ছে ওল্ডেস্ট ফিমেল এলিফ্যান্ট। এক্সামের মধ্যে আসে যে এলিফ্যান্ট গ্রুপের মধ্যে তার লিডার কারা হয়, অর্থাৎ ওল্ডেস্ট ফিমেল এলিফ্যান্ট। তাদের মধ্যে মহিলা অর্থাৎ ফিমেল যে এলিফ্যান্ট রয়েছে, এই ফিমেল এলিফ্যান্টটা যার সবথেকে বয়স বেশি তা হবে তাদের গ্রুপের লিডার। তারপর হচ্ছে একটি অ্যাডাল্ট এলিফ্যান্ট, অর্থাৎ একটি জোয়ান এলিফ্যান্ট কি করে 100 কেজি লিভস একদিনের মধ্যে খেয়ে হজম করতে পারে, ডাইজেস্ট করতে পারে। এক্সামের মধ্যে আসে একটি অ্যাডাল্ট এলিফ্যান্ট কতটুকু লিভস খেয়ে হজম করতে পারে, অর্থাৎ 100 কেজি লিভস খেয়ে হজম করতে পারে। তারপর হচ্ছে 2 to 3 মান্থ, অর্থাৎ 2 থেকে 3 মান্থ এইজের একটি এলিফ্যান্টের ওয়েট হয়ে থাকে, অর্থাৎ ওজন হয়ে থাকে 200 কেজি, 2 কুইন্টাল ওজন হয়ে থাকে। অর্থাৎ 3 মান্থ অথবা 2 to 3 মান্থের এইজের যে এলিফ্যান্টের বেবি রয়েছে, এলিফ্যান্টের বাচ্চা রয়েছে, এই বাচ্চাটির ওজন হয়ে থাকে 200 কেজি। এগুলি এক্সামের মধ্যে আসে। তারপর হচ্ছে এলিফ্যান্ট থেকে আরও পয়েন্ট আসে, যেমন এলিফ্যান্টের যে বড় বড় কান রয়েছে, এই কান দিয়ে তারা কি করে, তারা এই কান দিয়ে ফ্যানের মতো কাজ করে এবং তাদেরকে ঠান্ডা রাখার জন্য তারা বাতাস করে থাকে এলিফ্যান্টের কান দিয়ে। এগুলি আমাদের এলিফ্যান্ট থেকে জানতে হবে এবং এক্সামের মধ্যে এগুলি এসেছিল, আসবে। তারপর দেখেন ডগ নিয়ে আমরা জানবো। ডগকে বলা হয় সবথেকে লয়াল একটি অ্যানিমেল, যে অ্যানিমেলটি মানুষরা পুষে থাকে, অর্থাৎ ডোমেস্টিক অ্যানিমেল হয়ে থাকে। অনেক সময় মানুষের ঘরে পুষে থাকে এবং ফ্রেন্ড থেকে অনেক সময় বলা হয় যে অনেক লয়াল, ফ্রেন্ডের মতো একটি অ্যানিমেল হচ্ছে ডগ। তো ডগ সম্পর্কে আমরা কি জানবো? ডগ হচ্ছে যে জায়গার মধ্যে বসবাস করে, সে তার এরিয়া ডিমার্কেট করে থাকে, অর্থাৎ তার এরিয়া কি নির্দিষ্ট করে থাকে যে আমার এই এরিয়াটা হচ্ছে আমার এরিয়া, এই জায়গার মধ্যে আমি বসবাস করব। এবং সে কি করে, সে যখন অন্য কোনো ডগ তার এরিয়ার মধ্যে চলে আসে তখন সে বুঝে যায়, অর্থাৎ সে অলরেডি বুঝে যায় যে অন্য কোনো ডগ তার এরিয়ার মধ্যে এসেছে কি না। কীভাবে বুঝে? যে অন্য ডগের ইউরিনাল অর্থাৎ প্রস্রাব এবং পায়খানার স্মেল নিয়ে ডগটি বুঝে যায় যে আমার এরিয়ার মধ্যে অন্য একটি ডগ চলে এসেছে। এক্সামের মধ্যে আসে একটি ডগ তার এরিয়ার মধ্যে অন্য ডগ এসেছে কি না তার কীভাবে বুঝে? যে ইউরিনাল অর্থাৎ ইউরিন অ্যান্ড পটি, অর্থাৎ বলতে পারেন ল্যাট্রিন অ্যান্ড প্রস্রাবের স্মেল নিয়ে বুঝতে পারে যে তার এরিয়ার মধ্যে অন্য একটি ডগ প্রবেশ করেছিল। তারপরে আমরা টাইগার সম্পর্কে জানবো। টাইগার সম্পর্কে অনেকটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে। 1 সেকেন্ড নিচ্ছি সময়।
টাইগার সম্পর্কে আমরা অনেকটি পয়েন্ট জানবো। ফার্স্ট অফ অল হচ্ছে টাইগার এমন একটি অ্যালার্ট প্রাণী, এমন একটি অ্যালার্ট বলতে পারেন, অনেক সেন্সিটিভ একটি প্রাণী, যে কী করে যার স্নার্লস অর্থাৎ গর্জন মোর দেন 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। ফার্স্ট অফ অল ফার্স্ট পয়েন্ট টাইগারের। সেকেন্ড হচ্ছে টাইগার যে তার মুছ রয়েছে, এই মুছের দ্বারা কি করতে পারে, তার মুছগুলি এত সেন্সিটিভ হয়ে থাকে যে বাতাসের যে ভাইব্রেশন রয়েছে তাও ফিল করতে পারে। এবং সে যখন শিকার করতে যায় তখন তার 2টি কান রয়েছে, 2টি কান 2টি ডাইরেকশনে বুঝতে পারে যে ওদিকে কে আসছে, ওদিকে কে আসছে, এত সেন্সিটিভ তার কান হয়ে থাকে। এবং মুছের দ্বারা সে ভাইব্রেশনগুলি ফিল করে, এত বারিক ভাইব্রেশন ফিল করতে পারে যে গাছের মধ্যে বাতাসের দ্বারা গাছটি নড়ছে নাকি তার শিকার অর্থাৎ প্রেয়ের দ্বারা গাছটি নড়ছে। গাছ যদি প্রেয়ের দ্বারা নড়ে থাকে তাহলে তো শিকার করবে, আর যদি বাতাসের দ্বারা নড়ে থাকে তো অন্য ডাইরেকশনে যাবে। এত সেন্সিটিভ তার মুছগুলি হয়ে থাকে। তারপরে টাইগার থেকে আরও একটি পয়েন্ট আসে যে টাইগারকে কিল করা হয়, হত্যা করা হয়। কেন হত্যা করা হয়? তার স্কিনের জন্য টাইগারকে কিল করা হয়। এত সেন্সিটিভ প্রাণী হওয়ার পরে এখন বর্তমানে টাইগার বিলুপ্তির দিকে অর্থাৎ মোস্ট ইনডেঞ্জার্ড, বিলুপ্তির দিকে চলে গিয়েছে। এবং আরেকটি পয়েন্ট মনে রাখবেন, যে প্রাণীগুলি বিলুপ্তি হয়ে যায়, যেমন গোল্ডেন মাংকি আমাদের আসাম থেকে বিলুপ্তি হয়ে গিয়েছে, আমাদের আসামের মধ্যে ছিল, আমাদের ঐতিহ্য ছিল, বিলুপ্তি হয়ে গিয়েছে মোটামুটি। তো যে প্রাণীগুলি বিলুপ্তি হয়ে যায়, যে প্রাণীগুলির বিলুপ্তি হয়ে যায়, এই প্রাণীগুলিকে রেড ডাটা বুক বলে একটি বুক রয়েছে, এই বুকের মধ্যে নামগুলি লেখা হয় সংরক্ষিত হিসাবে, যাতে এই নামগুলি সংরক্ষণ থাকে। রেড ডাটা বুক বলে বুকটির মধ্যে লেখা হয়, এগুলি মনে রাখবেন। এবং টাইগারের আরেকটি পয়েন্ট আমরা জানবো, টাইগার স্লিপের মধ্যে গিয়ে দেখবো টাইগার একটি হেভি প্রাণী, হেভি বডিওয়ালা প্রাণী। এই জন্য টাইগার মোর দেন 18 to 20 আওয়ার্স স্লিপ নেয় ডেইলি, এবং সে 2 to 3 আওয়ার্স শিকার করে, বাকি 1 আওয়ার্স 2 আওয়ার্স সে খাওয়া দাওয়া করে। তারপর টাইগার অনেকটা সময় ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে থাকে। যখন সে শিকার করতে যাবে তখন সে আলাদা সাউন্ড ক্রিয়েট করবে, যখন সে এনজয়মেন্ট করবে, ইন্টিমেসি করবে তখন আলাদা শিকার করবে, যখন সে কোনো তার ট্রাইগেসকে কল করবে তখন আলাদা সাউন্ড প্রডিউস করবে, যখন কোনো ডেঞ্জার চলে আসবে তখন সে আলাদা সাউন্ড প্রডিউস করবে। এগুলি হচ্ছে টাইগারের বৈশিষ্ট্য বলতে পারেন, ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন। তারপর হচ্ছে লেঙ্গুর সম্পর্কে আমরা লেঙ্গুর অ্যান্ড লিওপার্ড সম্পর্কে 2টি পয়েন্ট জানবো, যে টাইগার, লেঙ্গুর অ্যান্ড লিওপার্ড এই 3টি প্রাণী হচ্ছে যখন কোনো ডেঞ্জারস ফিল করে তখন কি করে, তার আলাদা আলাদা সাউন্ড ক্রিয়েট করে। এবং যে বা যারা ফরেস্টে বসবাস করেন অথবা আইল্যান্ডে বসবাস করেন, ওই মানুষগুলি ওই অ্যানিমেলসগুলিকে ভালো করে জানে। যখন তারা কি করে, যখন কোনো ইউনিক সাউন্ড ক্রিয়েট করে তখন বুঝে যায় কোনো ডেঞ্জারস আসছে, তখন তারা কি করে, একটি সেফ জায়গায় চলে যায় এবং জীবন রক্ষা হয়ে যায়। তাই এই প্রাণীগুলিকে মোস্ট অ্যালার্ট প্রাণী বলে জানা যায়। এবং এই টাইগার, লেঙ্গুর অ্যান্ড লিওপার্ড সম্পর্কে আমাদের এতটুকু জানলে চলবে এক্সামের জন্য। তারপরে দেখেন এই স্লথ অ্যান্ড ডিয়ার। স্লথ থেকে আমাদের এক্সামের মধ্যে কোয়েশ্চন আসে। স্লথ কীভাবে আসে? স্লথ থেকে এক্সামের মধ্যে এভাবে এসেছিল লাস্ট ইয়ারে, আপনারা দেখবেন যে দেখতে বালকের মতো কিন্তু বালক না, তা হচ্ছে স্লথ। অর্থাৎ দেখতে বালকের মতো বালক কিন্তু বালক না। এত লেজিয়েস্ট একটি প্রাণী, যে প্রাণীটি 40 বছর অবধি পর্যন্ত জীবনযাপন করে থাকে। এবং এই স্লথটি কি করে, সে তার জীবনকালের মধ্যে শুধুমাত্র 8টি বা 10টি গাছের মধ্যে সে বসবাস করে। অর্থাৎ সে গাছের মধ্যে বসবাস করে, গাছের পাতা খায়, যে গাছের মধ্যে বসবাস করে ওই গাছের পাতা খায়। এবং 7-10 দিন পর সে নিচে নেমে আসে ফ্রেশ হওয়ার জন্য। এবং সে কি করে, আপসাইড ডাউন হয়ে লটকে ঘুমায়। অর্থাৎ এইভাবে গাছে আঁকড়ে ধরে সে ঘুমায়। এক্সামের মধ্যে আসে কোন প্রাণীটি গাছে আঁকড়ে ধরে ঘুমায়, অর্থাৎ স্লথ। সে নিচের দিকে তার বডিকে ঝুলে তারপরে ঘুমায়। এত লেজিয়েস্ট একটি প্রাণী। এবং সে 24 ঘন্টার মধ্য থেকে 17 আওয়ার শুধু ঘুমাতে থাকে, 17 আওয়ার শুধু ঘুমাতে থাকে। 40 বছর বয়স সে পায়, 40 বছর বয়স পর্যন্ত সে জীবিত থাকে, তারপর মরে যায়। এবং এই প্রাণীটি একটি গাছের মধ্যে মোর দেন 5 ইয়ার্স কাটিয়ে দেয়। অর্থাৎ এই গাছের মধ্যে যত সময় পাতা শেষ হবে না, ওই গাছের মধ্যে থাকবে, পাতা খাবে, 10 দিন পর ফ্রেশ হবে, আবার চলে আসবে গাছের মধ্যে। এইভাবে সে 8 থেকে 10টি গাছ চলতে পারে, তারপর তার জীবন শেষ হয়ে যায়। এই স্লথ, এই সম্পর্কে আমাদের এতটুকু জানলে চলবে। তারপর ডিয়ার সম্পর্কে আমরা জানি। ডিয়ার সম্পর্কে মিনস হচ্ছে হরিণ সম্পর্কে জানতে হবে। হরিণ সম্পর্কে 2-3টি পয়েন্ট আমাদেরকে জানতে হবে। নাম্বার 1 হচ্ছে হরিণ, সাংগাই ডিয়ার বলে এক ধরনের হরিণের প্রজাতি রয়েছে, যে প্রজাতিটি পাওয়া যায় হরিয়ানা। আমরা জানি, আমরা দেখেছিলাম ন্যাশনাল পার্ক যখন পড়েছিলাম এডিয়ার ক্লাসের মধ্যে। হরিয়ানার মধ্যে একটি কাইবুল লামজার ন্যাশনাল পার্ক বলে একটি পার্ক রয়েছে। এই পার্কটি বিশ্বের একমাত্র ভাসমান পার্ক বলে জানা যায়। এবং এই পার্কটি যে ভাসমান লেকের উপর রয়েছে, লেকটি বলা হয় লেকটাক লেক বলা হয়। লেকটাক লেকের মধ্যে কাইবুল লামজাং ন্যাশনাল পার্কটি রয়েছে। এবং এই কাইবুল লামজাং ন্যাশনাল পার্কের মধ্যে যে পার্কটি ফেমাস রয়েছে, হরিণটি রয়েছে সাংগাই
ডিয়ার এই লেক মানে পার্কের মধ্যে পাওয়া যায়। আরেকটি পয়েন্ট আমাদেরকে জানতে হবে ডিয়ার সম্পর্কে, অর্থাৎ মাস্ক ডিয়ার সম্পর্কে। হরিণকে হত্যা করা হয় তার মাস্কের জন্য, অর্থাৎ মাস্ক ক্রিয়েট করে আমরা সবাই জানি হরিণ, এবং এই সব হরিণের না কিন্তু মাস্ক ডিয়ার বলে আলাদা হরিণ রয়েছে, তারা মাস্ক ক্রিয়েট করে এবং স্মেল তৈরি করার জন্য এই হরিণকে হত্যা করে মাস্ককে কালেক্ট করা হয়, অর্থাৎ খুশবু তৈরি করার জন্য। তো আমরা আবারও দেখে নেই, লিজার্ডকে হত্যা করা হয় তার স্কিনের জন্য, ক্রোকোডাইলকে হত্যা করা হয় তার স্কিনের জন্য, এলিফ্যান্টকে হত্যা করা হয় তার দাঁতের জন্য, যে বাইরের দিকে যে বড় বড় দাঁত রয়েছে ওগুলোর জন্য হত্যা করা হয়। তারপরে টাইগারকে হত্যা করা হয় তার স্কিনের জন্য, এবং ডিয়ারকে হত্যা করা হয় তার মাস্কের জন্য। এগুলি এক্সামের মধ্যে আসে, কোন প্রাণীকে কেন হত্যা করা হয়। তারপরে রাইনোসরস অর্থাৎ গন্ডারকে হত্যা করা হয় তার স্কিনের জন্য, এগুলি এক্সামের মধ্যে আসে। তারপরে আমরা আরেকটি পয়েন্ট দেখে নেই, যে আমরা জানি যে যখন ন্যাশনাল পার্ক দেখেছিলাম তখন দেখেছিলাম ভারতবর্ষের সর্বপ্রথম পার্কটি হচ্ছে জিম কার্বেট ন্যাশনাল পার্ক, যে পার্কটির পূর্বের নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, এন্ড 1936 এস্টাবলিশ হয় উত্তরাখণ্ডের মধ্যে, আমরা সবাই জানি। এই পার্ক এবং ভারতবর্ষের মধ্যে আরও কয়েকটি পার্ক রয়েছে যেগুলি শিকার করতে পারবেন না, হান্টিং করতে পারবেন না, প্রোহিবিটেড পার্ক। এই পার্ক থেকে একটি হচ্ছে জিম কার্বেট ন্যাশনাল পার্ক, যেগুলি রয়েছে উত্তরাখণ্ডের মধ্যে, এবং আরেকটি পার্ক নতুন পার্ক রয়েছে যা হচ্ছে গানা, ভারতপুর রাজস্থান ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, ভারতপুর ডিস্ট্রিক্ট রাজস্থানের মধ্যে রয়েছে, অর্থাৎ গানা বলে একটি পার্ক রয়েছে, যে পার্কটি এস্টাবলিশ হয় 1982-তে, মেবি 10 মে অর মার্চ 1982-তে এস্টাবলিশ হয়। এই দুইটি পার্ক কোনো এক্সামের মধ্যে আসে, যে গানা ন্যাশনাল পার্কটি কোথায় রয়েছে, তা হচ্ছে রাজস্থানের মধ্যে, ভারতপুর ডিস্ট্রিক্ট রাজস্থানের মধ্যে রয়েছে, এস্টাবলিশ হয় 1982-তে। অ্যান্ড আমরা সবাই জানি জিম কার্বেট ন্যাশনাল পার্কটি 1936-এ এস্টাবলিশ হয়, এবং তা হয় উত্তরাখণ্ডের মধ্যে, এবং তা সবথেকে ওল্ডেস্ট ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল পার্ক, অ্যান্ড তার পূর্বের নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। এগুলি আমরা জানলে চলবে। তারপরে আমরা হানিবি সম্পর্কে জানবো, সিল্ক ওয়ার্ম সম্পর্কে জানবো, তারপরে মস্কিটোস সম্পর্কে জানবো, অ্যান্ড ম্যালেরিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। দেখে নেই হানিবিস আমরা সবাই জানি মৌমাছি সম্পর্কে এক্সামে কোয়েশন আসে। কিভাবে আসে? ফার্স্ট অফ অল হচ্ছে বৌচাচা একটি ভিলেজ রয়েছে, এই ভিলেজটি হচ্ছে মুজফ্ফরপুর ডিস্ট্রিক্ট ইন বিহারের মধ্যে একটি ডিস্ট্রিক্ট রয়েছে, যে ডিস্ট্রিক্টটির নাম হচ্ছে বৌচাচা। আর এই বৌচাচা ডিস্ট্রিক্টের মধ্যে হানিবি উৎপাদন করা হয়। হানিবির মানে কী করা হয়, খ্যাতি করা হয় বলতে পারেন, চাষ করা হয়, মৌমাছির চাষ করা হয়, মৌমাছিও চাষ করা হয়, এবং চাষ করার সময়টা হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর। এক্সামের মধ্যে আসে যে মৌমাছির চাষ কোন ভিলেজে কোথায় করা হয়, বৌচাচা ভিলেজ বলতে পারেন, ডিস্ট্রিক্ট বললে মুজফ্ফরপুর ডিস্ট্রিক্ট হবে, এবং স্টেট বললে বিহার স্টেট হবে, এবং এই স্টেটের মধ্যে কোন সিজনে করা হয়, অক্টোবর টু ডিসেম্বর সিজনে করা হয়। এবং হানিবি কিভাবে চাষ করা হয়, আমরা হানিবি সম্পর্কে কয়েকটি জানবো। হানিবি চাষ করতে হলে বক্সেসের প্রয়োজন, অর্থাৎ হানিবি চাষ করা হয় বক্সেসের দ্বারা, বক্স দিয়ে চাষ করা হয়। এবং আরেকটি পয়েন্ট মনে রাখবে, হানিবি অ্যাট্রাক্টেড হয় লিচি ফ্লাওয়ারের প্রতি, অর্থাৎ লিচি ফ্লাওয়ারের প্রতি বেশি অ্যাট্রাক্টেড হয় হানিবি। তারপরে হানিবি সম্পর্কে আমরা জানবো ক্যাটাগরাইজ করে। হানিবির মধ্যে কয়েক ধরনের হানিবি রয়েছে, মৌমাছি রয়েছে কয়েক ধরনের। নাম্বার 1 হচ্ছে কুইন মৌমাছি, তারপরে হচ্ছে মেল মৌমাছি, তারপরে হচ্ছে ফিমেল ওয়ার্কার মৌমাছি। এই 3 ধরনের মৌমাছি হয়, অর্থাৎ ফিমেল কুইন মৌমাছি যে জায়গায় যাবে সব মৌমাছি মিলে এই জায়গায় চলে যাবে, অর্থাৎ তার ওই বলতে পারেন হানি বীর যে ছাতাটি রয়েছে, ভেবটি রয়েছে, তা চলে যায়, এবং যে জায়গার মধ্যে কুইন চলে যায় ওই জায়গায় সব মৌমাছি একসাথে চলে যায়। আর কুইনের বেশি কোনো কাজ নেই, কুইন শুধু কি করবে, প্রোডাকশন করবে, আর মেলগুলি কুইনের সাথে সাথে থাকবে, মেলেরও কাজ নেই, শুধু কাজ বেশি করে ওয়ার্কার হানিবিজ যারা রয়েছে, যারা হানি তৈরি করে। এক্সামের মধ্যে আসে অপশন দিয়ে, অনেক সময় অপশন দিয়ে আসে, দেখবেন প্রিভিয়াসের কোয়েশ্চন পেপার নিয়ে, যে হানিবির কাজ কি, কুইনের কাজ কি, সব থেকে কাজ বেশি কার, এনিমে মানে মেল হানিবির নাকি ওয়ার্কার হানিবির, এগুলো এক্সামের মধ্যে আসে। ভালো করে আপনি বুঝবেন এবং ফ্রিকুয়েন্টলি শুনবেন, তখন মাইন্ডে সেট আপ হয়ে যাবে, আর হানিবিজ থেকে কোনো কোয়েশ্চন আসলে আপনার কনফিউশন ক্রিয়েট হবে না, আপনি প্রপারলি আনসারিং করতে পারবেন। তো আমরা হানিবি সম্পর্কে জানলাম, এখন আমরা সিল্ক ওয়ার্ম সম্পর্কে একটি পয়েন্ট জানলে চলবে। সিল্ক ওয়ার্ম হচ্ছে এমন একটি সেন্সিটিভ ইনসেক্ট বলতে পারেন, এমন একটি সেন্সিটিভ ওয়ার্ম একটি, যে সে কী করতে পারে, মেনি কিলোমিটার দূর থেকে তার ফিমেল যে সিল্ক ওয়ার্ম রয়েছে, এই ফিমেল সিল্ক ওয়ার্মকে জানতে পারে তার স্মেলের দ্বারা, মেনি কিলোমিটার দূর থেকে, অনেক কিলোমিটার দূর থেকে। দেখেন আল্লাহ মানুষ অ্যানিমেলসকে কী কী গুণ দিয়ে তৈরি করেছেন, যে আমরা ওই জায়গা থেকে 1 কিলোমিটার দূর আমার বন্ধুকে আমি বুঝতে পারবো না, জানতে পারবো না, কিন্তু কি ওই সিল্ক ওয়ার্ম যে রয়েছে তার ফিমেল যে ওয়ার্মটি রয়েছে তাকে মেনি কিলোমিটার্স দূর থেকে তার স্মেল জাস্ট গন্ধকে অনুভব করে সে বুঝতে পারে যে আমার ফিমেল এই জায়গায় রয়েছে। এতটা সেন্সিটিভ একটি প্রাণী।
তারপরে মস্কিটোস সম্পর্কে আমরা জানবো, মস্কিটো মিন্স মশা সম্পর্কে আমরা জানবো, অ্যানোফিলিস মস্কিটো সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট অফ অল মশা সম্পর্কে জেনে নেই, মস্কিটোস সম্পর্কে জেনে নেই। মস্কিটো মানুষকে কী করে, মানে মানুষকে স্কিন থেকে, অ্যানিমেলস থেকে কী করে রক্ত শোষণ করে আমরা সবাই জানি। কিভাবে, এখন প্রশ্ন আসতে পারে কিভাবে মানুষকে খুঁজে পায়, এক্সামের মধ্যে আসে যে কিভাবে মস্কিটো মানুষ অ্যানিমেলসকে খুঁজে পায় রাতের বেলা, দিনের বেলা। তো রাতের বেলা, দিনের বেলা মস্কিটো মানুষের বডির মধ্যে একটি হিট রয়েছে, এই হিটকে অনুভব করে খুঁজে পায়। এবং আরেকটি কথা হচ্ছে স্মেল রয়েছে, প্রত্যেকটি মানুষের অ্যানিমেলসের একটি স্মেল রয়েছে। এই স্মেল দেখে কি করে মস্কিটো অ্যানিমেলসকে খুঁজে পায় তার ভোজন নেওয়ার জন্য, অর্থাৎ সে রক্ত কি করে শোষণ করে, রক্ত শোষণ করার জন্য তার হিটের মাধ্যমে এবং স্মেলের মাধ্যমে যায়। তারপর মস্কিটো সম্পর্কে আমরা আরেকটি জানতে হবে। ফার্স্টের যুগে, প্রথমকার যুগে মানুষরা যখন ম্যালেরিয়া রোগটি আবিষ্কার হয়নি, তখন প্রথমকার যুগের মানুষরা মনে করতো, ফিল করতো যে ম্যালেরিয়া রোগটি হয় ব্যাড ওয়েদারের কারণে, ওয়াটার পলিউশনের কারণে, এয়ার পলিউশনের কারণে। কিন্তু একজন সায়েন্টিস্ট রোনাল্ড রস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, রোনাল্ড রস এক্সামের মধ্যে আসে, রোনাল্ড রস বলে একজন সায়েন্টিস্ট, উনি কী করেছেন, একটি মশা নিয়ে গবেষণা করেছেন। মশার পেট অপারেশন করে পেটের মধ্যে উনি মাইক্রোস্কোপ নিয়ে তিনি দেখেছেন। অর্থাৎ এক্সামের মধ্যে আসে কোন সায়েন্টিস্ট মশার পেট কেটে পিপ করেছিলেন, দেখেছিলেন রোনাল্ড রস। এবং তিনি দেখেছিলেন যে এই ম্যালেরিয়া রোগটি হয় মশার দ্বারা। কোন মশার দ্বারা? অর্থাৎ ফিমেল অ্যানোফিলিস মস্কিটোর দ্বারা ম্যালেরিয়া রোগটি হয়। অর্থাৎ ম্যালেরিয়া রোগটি যখন ফিমেল অ্যানোফিলিস মস্কিটো কী করে মানুষকে দর্শন করে, তখন ব্লাডের মধ্যে প্লাজমোডিয়াম বলে একটি সেলস ছেড়ে যায়। এই সেলসের দ্বারা প্লাজমোডিয়ামের কমির ফলে কী হয়, মানুষের ম্যালেরিয়া রোগটি হয়। আর ম্যালেরিয়া রোগটি হলে কী হয়, মানুষের দুর্বলতা ফিল করবে এবং তার অনেকটা শরীর হিট থাকবে এবং তার খাওয়া দাওয়ার মধ্যে রুচি থাকবে না। এগুলি হচ্ছে ম্যালেরিয়া জ্বরের সিমটম হয়ে থাকে। আর ম্যালেরিয়া জ্বর হলে কোন ওষুধ খেতে হয় তা ওই সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন এবং তার পরবর্তী সময় ফার্স্ট অফ অল তা আয়ুর্বেদিক হিসাবে ইউজ করা হয়, তারপর পাউডার হিসাবে ইউজ করা হয়, তারপর এগুলি ট্যাবলেট বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, গভর্নমেন্ট হাসপাতালে তা অ্যাভেলেবল রয়েছে। তা হচ্ছে চিনকোনা ট্রি থেকে ম্যালেরিয়া রোগের, ম্যালেরিয়া যে এনোফিলিস ফিমেল এনোফিলিস মস্কিটো যখন দর্শন করে, যখন কাটে, তখন সে কী করে একজন মানুষকে বা যে কোনো কেউকে সে কী করে কাটে, তখন তার ম্যালেরিয়া রোগ হয়। আর ম্যালেরিয়া রোগের যে ঔষধীয় হিসাবে ইউজ করা হয় চিনকোনা ট্রি থেকে, তার চিনকোনা ট্রি থেকে ঔষধ প্রস্তুত করে তাকে খাওয়ানো হয়। তারপরে আরেকটি পয়েন্ট মনে রাখবেন, যেহেতু ম্যালেরিয়া সম্পর্কে আমরা দেখছি, আলোচনা করছি, অ্যানিমিয়া বলে আরেকটি রোগ রয়েছে, যে অ্যানিমিয়া রোগ হচ্ছে ব্লাডের অভাবে হয়ে থাকে। অর্থাৎ অনেক সময় কী হয়, মানুষের বডির মধ্যে ব্লাড সেলগুলি কমে যায়, অর্থাৎ ব্লাড যেভাবে প্রস্তুত হওয়ার কথা তেমনভাবে প্রস্তুত হয় না। এবং আমরা জানি 6 মান্থ 4 মান্থের মধ্যে প্রত্যেকটি ব্লাড সেল মরে যায়, তো মরে যায় এবং ব্লাড কমে যায়, যার ফলে বলা হয় অ্যানিমিয়া রোগ। অর্থাৎ তার ব্লাড উৎপন্ন হয় না, অ্যানিমিয়া রোগ হয়ে যায়। অ্যানিমিয়া রোগ হলে ডাক্তাররা কী করেন, প্রেসক্রাইব করেন যে ব্লাড হওয়ার জন্য, আয়রন হওয়ার জন্য ঔষধ প্রেসক্রাইব করেন এবং ন্যাচারালি কিছু জিনিস খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। তাহলে এক্সামের মধ্যে আসে যে অ্যানিমিয়া রোগ হলে ডাক্তার কি অ্যাডভাইস করবে খাওয়ার জন্য, অথবা কোন কোন ভেজিটেবল খাদ্যের মধ্যে আয়রন বেশি মাত্রায় পাওয়া যায়, আয়রন রয়েছে, যেগুলি অ্যানিমিয়া রোগীকে অ্যাডভাইস করা হয় খাওয়ার জন্য। তো নাম্বার 1 হচ্ছে ডেট, অর্থাৎ খাজুরের মধ্যে আয়রন বেশি মাত্রায় রয়েছে। নাম্বার 2 হচ্ছে প্লাম, অর্থাৎ আমলার মধ্যে, আমরা এওলা বলে থাকি, এওলার মধ্যে বেশি মাত্রায় আয়রন রয়েছে। তারপর হচ্ছে জগাড়ি, যা আমরা মধুর বলে থাকি, অনেক সময় অনেকে অনেক নামে বলে থাকি, এ হচ্ছে জগাড়ি। তারপর হচ্ছে গ্রিন লেফি ভেজিটেবলস, যে সবুজ পাতার যে শাকসবজি রয়েছে তার মধ্যে অধিক মাত্রায় আয়রন পাওয়া যায়, আর অ্যানিমিয়া রোগীকে এই খাদ্যগুলি দেওয়া হয়। অর্থাৎ আমরা যদি জেনে যাই, তাহলে আমরা অ্যানিমিয়া রোগের প্রয়োজন নেই, সবারই ব্লাডের প্রয়োজন, তো আপনারা এই খাওয়াগুলো বেশি খাবেন। যেমন ডেট রয়েছে, তারপরে প্লাম রয়েছে, আমি প্লামের জুস খাই, ডেট খাই, আমি অনেক কিছু এগুলি নিজের ডেইলি ডায়েটের মধ্যে ইউজ করে থাকি। তারপরে গ্রিন লিফি ভেজিটেবল খাবেন, ব্লাড ইনক্রিজ হবে। তারপর আপনি জেগারি খেতে পারেন। জেগারিতে যদি কারোর ডায়াবেটিস হয়ে থাকে তাহলে জেগারি খেলে বেশি হয়ে যাবে, জেগারি খাবেন না, আপনি অন্য কিছু খেয়ে যাবেন। তাহলে আমরা এতটুকু দেখে নিলাম। এখন দেখবো আমরা স্লিপিং টাইমস অফ অ্যানিমেলসের স্লিপিং টাইমস কী রয়েছে। এইভাবে আমরা আরেকটি ক্লাসের মধ্যে পুরাটা ইভিএস একদম অপারেশন করে নেব, পুরাটা ইভিএসের প্রত্যেকটি টপিককে স্মল টপিক করে একদম আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বুঝবো, এক্সামে কনফিডেন্স নিয়ে আপনি এক্সাম দিতে পারবেন, 100% আমি গ্যারান্টি দিতে পারি। তো নেক্সট ক্লাসের মধ্যে আমরা চ্যাপ্টার নিয়ে আসবো, চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, মধুমানি পেন্টিং নিয়ে আলোচনা করব, তারপরে আমরা মাউন্টিংয়ে কীভাবে আরোহণ করতে লাগে এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা দেখব কোন স্টেটের মধ্যে কোন কোন খাদ্যগুলি খাওয়া হয়, কোন স্টেটের রিজনাল সং কী রয়েছে, এগুলি নিয়ে আলোচনা আমরা করব। তো দেখে নেই এখন
স্লিপিং টাইমস অফ অ্যানিমেলস, কোন অ্যানিমেলস কতটুকু সময় ঘুমায় আমরা দেখে নিই। লিজার্ড আমরা দেখে নিয়েছি যে এক সিজন পুরাটা সময় ঘুমাতে পারে। স্লথ আমরা দেখেছি 17 আওয়ার্স ঘুমায়। কাউ হচ্ছে 4 আওয়ার্স ঘুমায়, 4 আওয়ার্স 17 4। পাইথন হচ্ছে অজগর, অজগর হচ্ছে 18 আওয়ার্স ঘুমায়। তারপর হচ্ছে জিরাফ, জিরাফ হচ্ছে অনলি 2 আওয়ার্স ঘুমায়, অনলি 2 আওয়ার্স স্লিপ নেয়। তারপর হচ্ছে ক্যাট, ক্যাট হচ্ছে 12 আওয়ার্স স্লিপ নেয়। এলিফ্যান্ট হচ্ছে 2 to 4 আওয়ার্স, 2 to 4 আওয়ার্স স্লিপ নেয়। অ্যান্ড টাইগার হচ্ছে আমরা দেখেছিলাম যে 18 থেকে 20 আওয়ার্স স্লিপ নেয়। এগুলি আপনারা দেখে নেবেন, এক্সামের মধ্যে আসে কোন এলিমেন্টস কতটুকু সময় ঘুমায়। আমি এখন আপনাদেরকে যদি আস্কিং করি যে বলেন তো মানুষ কতটুকু সময় ঘুমায়, হিউম্যান বিংস কতটুকু সময় ঘুমায়, আপনি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে হিউম্যান বিং এতটুকু সময় ঘুমায়। আপনার নিজের ঘুমানোর সময়টা বলবেন না, অনেক সময় অনেক মানুষ বেশি ঘুমায়, কম ঘুমায় থাকে। তো আপনারা বলে দিবেন কে কতটুকু সময় ঘুমান, আমার কমেন্ট বক্সে বলে দিবেন। তো আমি খুশি হব, আমি যেহেতু আপনাদেরকে আস্কিং করছি আপনারা বলবেন ডেফিনেটলি। তো আমরা দেখে নিই আবারও, লিজার্ড হচ্ছে এমন একটি প্রাণী যা একটি পুরাটা সিজন ঘুমাতে পারে, একটি সিজন 6 মান্থের হোক 3 মান্থের হোক। তারপরে হচ্ছে স্লথ 17 আওয়ার্স ঘুমায়। তারপরে কাউ হচ্ছে 4 আওয়ার্স স্লিপ নেয়। তারপরে পাইথন 18 আওয়ার্স স্লিপ নেয়। তারপরে জিরাফ 2 আওয়ার্স স্লিপ নেয়। ক্যাট 12 আওয়ার্স স্লিপ নেয়। এলিফ্যান্ট হচ্ছে 2 to 4 আওয়ার্স স্লিপ নেয়। অ্যান্ড টাইগার হচ্ছে 18 to 20 আওয়ার্স স্লিপ নেয়। এগুলি আমরা স্লিপ থেকে জেনে নিলাম। তারপরে অ্যাবাউট আমরা স্নেক সম্পর্কে জানবো। স্নেক সম্পর্কে জানার পূর্বে আমাদের 2-3টি পয়েন্ট জানা প্রয়োজন, যেগুলি এক্সামের মধ্যে এসেছিল এবং আসার সম্ভাবনা রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে স্নেক কি করে, স্নেক শুনে না, ডেফ। স্নেকরা কানে শুনে না, কানে শুনে না, তারা ডেফ হয়ে থাকে। এখন আপনি বলবেন ডেফ হয়ে থাকে তাহলে কিভাবে বিনের আওয়াজগুলি শুনে যায়, তারপরে অনেক সময় অনেক দিকে চলতে পারে কিভাবে। তারপরে স্নেকের শরীরের মধ্যে কোনো হাড্ডি নেই। তো ফার্স্ট অফ অল হচ্ছে স্নেক ডেফ, কানে শুনে না, সে ভাইব্রেশন ফিল করে, মাটির ভাইব্রেশন ফিল করে। নাম্বার 1 পয়েন্ট যে স্নেকে শুনে না বা ভাইব্রেশন ফিল করে। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে স্নেকের শরীরে কোনো হাড্ডি নেই, এই জন্য সে কী করে, সে চিবিয়ে খেতে পারে না, সে গিলে গিলে খায়। অর্থাৎ যে তার শিকারটি প্রেটি কী করে, স্নেক গিলে খায়। আপনারা দেখতে পাবেন অনেক সময় কী হয়, অজগর অনেকটা একটি ছাগল অনেক বড় একটি গিলে ফেলে, অর্থাৎ পুরোটা গিলে খায়। অনেকজন মহিলা আমি দেখেছিলাম কয়েকদিন পূর্বে যে উনি ডোমেস্টিক হিসাবে পাইথনকে রেখেছিলেন ওনার ঘরে। তারপর কিছুদিন পূর্বে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারপরে দেখা যায় ওই অজগরটি ওই মহিলাটিকে খেয়ে ফেলেছিল, গিলে নিয়েছিল। অর্থাৎ অ্যানিমেলস থেকে আমরা 2টি পয়েন্ট জানলাম। নাম্বার 1 হচ্ছে তার ভাইব্রেশন ফিল করে, তারা ডেফ, কোনো কানে শুনে না। নাম্বার 2 হচ্ছে তারা কি করে, অ্যানিমেলসরা গিলে গিলে খায়, অর্থাৎ চিবিয়ে খায় না, গিলে খায়। তারপরে হচ্ছে অ্যানিমেলসের মধ্যে 2টি হলো ফ্যাংস রয়েছে, অর্থাৎ দাঁত রয়েছে, যেগুলি দিয়ে কি করে তারা দর্শনের সময় যখন মানুষকে কাটে তখন তারা 2টি মানে ছিদ্র তৈরি করে, এবং ছিদ্র করার পরে এই ছিদ্র দিয়ে বিষ ভিতরে ঢেলে দেয়। এবং ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র 4 ধরনের সাপ রয়েছে যেগুলি ভেনোমাস, অর্থাৎ বিষপূর্ণ, বাকি সব সাপের মধ্যে বিষ নেই। এবং মনে রাখবেন কি হয়, সাপের বিষ থেকে সাপের অ্যান্টি বিষ তৈরি করা হয়, অর্থাৎ ঔষধ তৈরি করা হয়। সাপের বিষ দিয়ে আবার তার ওই ঔষধ তৈরি করা হয়, এগুলি এক্সামের মধ্যে আসে। পূর্বেকার জমানার সময় সাপে যখন দর্শন করতো, বা প্রেজেন্ট সময়ে যদি আপনাকে সাপে দংশন করে তখন সঙ্গে সঙ্গে আপনি কী করবেন, ওই জায়গাটা একটু টাইট করে বেঁধে দিবেন এবং সরকারি হাসপাতালে চলে যাবেন, ইঞ্জেকশন নিয়ে নিলে হয়ে যাবে। তখনকার সময়ে কী করতো, ওজা নিয়ে অনেকটা কিছু করা হতো, মেডিসিন ছিল না। এবং অনেক সময় কী করতো, ওই সাপুড়ে যারা ছিল তারা কী করতো, বিন বাজিয়ে অনেক কিছু করতো। তো অনেক সময় অনেকের যান বেঁচে যেত, অনেক সময় মরে যেত। কিন্তু এখনকার সময়ে মরার কোনো সম্ভাবনা নেই। ভেনোমাস সাপও হলে যদি আপনি দংশন করার পর যদি আপনি বুঝে নেন যে আমাকে দংশন করেছে, কীভাবে বুঝবেন, 2টি এইভাবে আপনার ছিদ্র থাকবে যে জায়গার মধ্যে দংশন করবে। তো এগুলি নিয়ে আপনি হাসপাতালে চলে গেলে সরকারি হাসপাতালে অ্যাভেলেবল রয়েছে মেডিসিন, এগুলো ইউজ করবেন। এই কথাগুলি এক্সামের মধ্যে যা কথা বলছি এক্সামের মধ্যে প্রত্যেকটি কথা মনে রাখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো সাপের দংশন কীভাবে চেনা যায়, তার এই ছিদ্র দেখে। তারপরে পূর্বেকার যুগে কী করতো, মানুষরা এই গাছপাতা থেকে অনেকটা ঔষধীয় তৈরি করতো এবং মানুষকে খাওয়াতো, মানুষ বাঁচতো, কখনো মরে যেত। কিন্তু বর্তমান সময়ে সাপের ভেনোমাস থেকে সাপের ঔষধ তৈরি করা হয়। মনে রাখবেন সাপের বিষ থেকে আবার ওই সাপের ঔষধ তৈরি করা হয়। এবং কি করা হয়, এই অনেক সময় গুড়ার জিও থেকেও সাপের ওষুধ তৈরি করা হয়, সাপের বিষের তো এগেনস্ট অ্যান্টি ওষুধ তৈরি করা হয়, এবং সরকারি হাসপাতালের মধ্যে অ্যাভেলেবল রয়েছে। তো আমরা সাপ সম্পর্কে জানলাম। তারপরে সাপ সম্পর্কে জানি যে 4 ধরনের সাপ রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে, যেগুলি ভেনোমাস, অর্থাৎ যেগুলি বিষপূর্ণ, এগুলি আমরা জেনে নিই। নাম্বার 1 হচ্ছে কোবরা, আমরা সবাই জানি, কিং কোবরা সবাই জানি। কিং কোবরাকে আমরা গ্রামীণ অনেক ভাষায় অনেকে জানি, যেমন নাগিন বলে থাকে, অনেকে বলে থাকে, অনেক কিছু বলতে পারে। তো এই কোবরা হচ্ছে ভেনোমাস একটি সাপ, একটি বিষপূর্ণ সাপ। তারপর হচ্ছে কমন ক্যারিট,
কমন ক্যারিড হচ্ছে একটি বিষপূর্ণ সাপ। এক্সামের মধ্যে আসে, অপশন দিয়ে দিবে যে বিষপূর্ণ সাপ কী কী হতে পারে, কোন সাপের মধ্যে বিষ নেই বলতে পারে আপনাকে, আপনি এগুলি ভালো করে বুঝবেন। তারপরে রাসেল ভাইপার, থার্ড হচ্ছে রাসেল ভাইপার, অ্যান্ড ফোর্থ হচ্ছে স্ক্যাল ভাইপার। এই 4 ধরনের সাপ হচ্ছে ভেনোমাস। আমি পাইথন নিয়ে আসলাম এই জায়গার মধ্যে, মনে করবেন পাইথন নিয়ে আসলাম কেন, পাইথন নিয়ে আসলাম যেহেতু সাপের একসাথে আলোচনা হচ্ছে, তাই ভাবলাম সাপের আলোচনাগুলি স্নেকের আলোচনাগুলি একসাথে করে নেই, এই জন্য পাইথন নিয়ে আসলাম। কারণ পাইথন থেকে এক্সামে কোয়েশন আসে, এবং পাইথন কী করে, সে 18 আওয়ার্স ঘুমায়, 18 আওয়ার্স ঘুমায় আমরা দেখেছি। এবং পাইথন থেকে আরেকটি কোয়েশন আসতে পারে যে কী করে গিলে গিলে খায়, প্রত্যেকটি সাপ গিলে গিলে খায়, এবং তারা পাইথন থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে 18 আওয়ার্স ঘুমায়। এগুলি আমরা সাপ থেকে জেনে নিলাম। এবং নাগ গুনফম বলে একটি এমব্রয়ডার্ড রয়েছে, যেগুলি কাশ্মীরের মধ্যে এবং বিভিন্ন জায়গার মধ্যে ইউজ করা হয়, সাপের মতো পেস দিয়ে এমব্রয়ডার্ড করা হয়, অর্থাৎ কারুকার্য করা হয়, এগুলি মনে রাখবেন। এবং সাপুরে যে বিন বাজায়, বিনটির সাউন্ড সাপে শুনতে পায় না, সাপ হচ্ছে ডেফ, সাপের কানে শুনে না, এবং সে কী করে, তার ভাইব্রেশনটা ফিল করে, এগুলি মনে রাখবেন। এই জন্য সে নাচতে থাকে, ভাইব্রেশন ফিল করে। তারপরে আমরা দেখবো অ্যাবাউট ট্রিস। আমরা নেক্সট ক্লাসের মধ্যে হাউসের সম্পর্কে জানবো, অনেক ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসে। মানালির মধ্যে হাউস কীরকম হতে পারে, আসামের মধ্যে কীরকম হাউস হতে পারে, এগুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো দেখেন এই অ্যাবাউট ট্রিস অ্যান্ড প্ল্যান্ট সম্পর্কে আমরা জানবো। এগুলি ইম্পর্টেন্ট, একদম প্রিভিয়াসের কোয়েশ্চন পেপারে এগেইন অ্যান্ড এগেইন এসেছিলো, ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। ক্রটন, তারপরে অ্যালোভেরা অ্যান্ড মানি, এই 3 ধরনের প্ল্যান্টস রয়েছে, যেগুলোকে বলা হয় ইনডোর প্ল্যান্টস। অর্থাৎ এগুলি ঘরের ভিতরে আপনি কি করতে পারবেন, আপনি অ্যাডাপ্ট করতে পারেন, অথবা ঘরের ভিতরে আপনি এগুলি সাজাতে পারেন আপনার গার্ডেনকে এই 3টি প্ল্যান্টসের দ্বারা। কটন, অ্যালোভেরা অ্যান্ড মানি প্ল্যান্টস, এগুলি হচ্ছে ইনডোর প্ল্যান্ট। এই 3টি প্ল্যান্টকে বলা হয় ইনডোর প্ল্যান্ট। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে এই কটন, অ্যালোভেরা, মানি প্ল্যান্টকে বলা হয় যে এগুলি যখন জল শুকিয়ে যায় তখন তারা সিগন্যাল দিয়ে যায়, অর্থাৎ এগুলির জল বেশি নিচে যায় না, এগুলি রোডগুলি বেশি নিচে যায় না, যার ফলে যখন একটি গামলার মধ্যে আপনি তাকে কী করবেন, প্ল্যান্টেশন করবেন, তখন কি হবে, যখন জল শুকিয়ে যাবে তখন গাছটি মরে যাবে। অর্থাৎ এগুলি মানে জল যখন শুকিয়ে আসে তখন তারা পূর্বে সিগন্যাল দিয়ে দেয়, এই জন্য তাকে বলা হয় জল শুকিয়ে গেলে এগুলি সিগন্যাল দিয়ে দেয়। অর্থাৎ 2টি পয়েন্ট কটন, অ্যালোভেরা অ্যান্ড মানি প্ল্যান্ট থেকে এক্সামের মধ্যে আসে এবং আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2 হচ্ছে ডেজার্ট ওক। ডেজার্ট ওক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ডেজার্ট ওক এই গাছটি হচ্ছে ড্রাই রিজিয়নের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ কি বলতে পারেন আপনি ডেজার্টের মধ্যে পাওয়া যায়, কিন্তু সব জায়গায় নয়, অস্ট্রেলিয়ার মধ্যে পাওয়া যায়। এই ডেজার্ট ওকটি গাছটি অস্ট্রেলিয়ার মধ্যে পাওয়া যায়। ডেজার্ট ওক সম্পর্কে কয়েকটি আমাদেরকে বৈশিষ্ট্য জানতে হবে। ডেজার্ট ওক এই গাছটি তার রুট এত গভীরে যায় যে যত সময় পর্যন্ত জল পায় না অত সময় পর্যন্ত গভীরে যায়। বলা হয় যে 8 মিটার্স থেকে 10 ফিট গভীরে যেতে পারে এই গাছটির রুটগুলি। এবং তারপর হচ্ছে এই গাছের রুট কী করে, এই গাছের রুট জল সংরক্ষণ করে তার ট্যাঙ্কের মধ্যে, অর্থাৎ 3টির মধ্যে, গাছের মধ্যে আনে জল সংরক্ষণ করে রাখে। এবং লোকাল পিপল যারা রয়েছেন, যারা লোকাল মানুষ রয়েছেন ওই জায়গার, তারা কী করেন, জলের অভাব, ড্রাই রিজন বুঝতে পারছেন, মরুভূমির মধ্যে জলের অভাব হয় অনেক বেশি, তো তারা কী করেন, ছোট্ট পাইপ দিয়ে এই গাছের সংরক্ষণ করা জল ইউজ করে থাকেন এবং পান করে থাকেন। এগুলো হচ্ছে এক্সামের মধ্যে আসে। তারপরে হচ্ছে এই গাছের মধ্যে অনেক বেশি পাতা হয়, এই গাছের মধ্যে অনেক বেশি পাতা হয়, যে পাতার দিয়ে মানুষরা অনেক সময় ছায়া হিসাবে গাছের তলে আশ্রয় গ্রহণ করে থাকে। ডেজার্ট ওক সম্পর্কে আমরা এতটুকু জানলাম। তারপরে দেখবো খেজুরি ট্রি। খেজুরি ট্রি এত ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার যদি আপনারা উঠিয়ে দেখেন, প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপারে খেজুরি ট্রি থেকে 1-2টি কোয়েশ্চন আসে বা এসেছিল। খেজুরি ট্রি সম্পর্কে আমরা জানি, খেজুরি ট্রি ফার্স্ট অফ অল রাজস্থানের মধ্যে পাওয়া যায়, ভারতবর্ষের মধ্যে। তারপরে খেজুরি ট্রিকে বলা হয় মানে স্টেট ট্রি অফ রাজস্থান অ্যান্ড তেলেঙ্গানা। অলসো তেলেঙ্গানা, রাজস্থানের স্টেট ট্রি হচ্ছে খেজুরি ট্রি। খেজুরি ট্রি হচ্ছে যোধপুর, অর্থাৎ বলতে পারেন খেজুরি ভিলেজ বলে একটি ভিলেজ রয়েছে নেয়ার যোধপুর, রাজস্থান স্টেটের মধ্যে, যোধপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটি খেজুরি ভিলেজ রয়েছে। এই ভিলেজের মধ্যে খেজুরি ট্রি রয়েছে, এবং খেজুরি ট্রির সাথে একটি গ্রেট আমরা জানি মুভমেন্ট রিলেটেড রয়েছে। যেমন আমরা জানি চিপকো মুভমেন্ট হয়েছিল, অর্থাৎ গাছের সাথে চিপকো এভাবে ধরে মুভমেন্টটি করা হয়েছিল, এবং মুভমেন্টের লিডার ছিলেন সুন্দরলাল বহুগুণা, এবং সুন্দরলাল বহুগুণার দ্বারা যে চিপকো মুভমেন্ট হয়েছিল এই খেজুরি ট্রির বাঁচানোর জন্য করা হয়েছিল, যাতে খেজুরি গাছগুলি কাটা না হয়। অর্থাৎ এই গাছগুলি অনেক বড় হয়, অনেক বিশাল হয়, অনেক দিন দীর্ঘস্থায়ী বাঁচতে পারে। এবং এই খেজুরি ট্রি যে জাতি রয়েছে তা খেজুরি ভিলেজের মধ্যে, তাকে বলা হয় বিষ্ণুইস, এবং বিষ্ণুই মানুষরা কী করে, এই খেজুরি ট্রিকে তারা ওয়ার্শিপ করে, তারা উপাসনা করে থাকে। তারপরে খেজুরি ট্রিকে বলা হয় কিং অফ ডেজার্ট বলা হয়, কিং অফ ডেজার্ট বলা হয়। এবং খেজুরি
ট্রির মধ্যে আরেকটি বৈশিষ্ট্য রয়েছে যে খেজুরি ট্রিটা উইদাউট মাচ ওয়াটার, অর্থাৎ বেশি ওয়াটার ছাড়া, বেশি জল ছাড়া সে বড় হতে পারে। এবং খেজুরি ট্রিটি কোনো ইনসেক্ট ইনফেক্টেড করতে পারে না, অর্থাৎ কাঠগুলি খেতে পারে না, তার ফলগুলি খাওয়া যায় না, কোনো পোক খায় না, অর্থাৎ তার ফলগুলি মানুষরা খেয়ে থাকে। এই ফলের মধ্যে বলা হয় যে অনেকটা প্রোটিন হয়ে থাকে, অনেকটা মিনারেলস হয়ে থাকে, এবং এই ফলকে বলা হয়, খেজুরি ট্রির যে ফল রয়েছে তাকে সাঙ্গারি বলা হয়, এবং এই খেজুরি ট্রি হচ্ছে বলা হয় যা মানে ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা অনেক কিছু বলা হয়, ডেভেলপমেন্ট বলা হয়। তারপরে বলা হয় যে জায়গায় খেজুরি ট্রি রয়েছে তা হচ্ছে এই রাজস্থানের মধ্যে একটি মানে কিং অফ ট্রি অফ রাজস্থান বলা হয়, এবং রাজস্থানের স্টেট ট্রি হচ্ছে খেজুরি ট্রি। তো খেজুরি ট্রি থেকে আমাদের এতটুকু জানলে চলবে। খেজুরি ট্রির মধ্যে আচ্ছা সরি, এই জায়গার মধ্যে একটি মিস্টেক হয়েছে, ডেজার্ট ওকের মধ্যে বেশি পাতা হয় না, কম পাতা হয়, মনে রাখবেন, বেশি পাতা হয় না, খেজুরি ট্রির মধ্যে বেশি পাতা হয়, ডেজার্ট ওকের মধ্যে কম পাতা হয়। ডেজার্ট ওক অস্ট্রেলিয়ার মধ্যে পাওয়া যায়, আর খেজুরি ট্রি আমাদের রাজস্থানের মধ্যে রয়েছে। এবং খেজুরি ট্রি বিষ্ণুইস মানুষ যারা রয়েছে, মানে খেজুরি ভিলেজ রয়েছে নিয়ার যোধপুর রাজস্থানের মধ্যে, খেজুরি ট্রি বিষ্ণুই মানুষরা ওয়ার্শিপ করে। এবং খেজুরি ট্রি সম্পর্কে ওই যে মুভমেন্ট রয়েছে, মানে চিপকো মুভমেন্ট সুন্দরলাল বহুগুণার দ্বারা হয়েছিল, তা আমরা জানলাম এই খেজুরি ট্রি থেকে। তারপরে আমরা দেখবো মানে পিচার ব্লেন্ডের আরেকটি নাম রয়েছে নেপেন্থিস এবং বেনাস ফ্লাই ট্র্যাপ অ্যান্ড বেনিয়ান ট্রি। তারপরে আজকের ক্লাস আমাদের এতটুকু হওয়ার পর সমাপ্ত হয়ে যাবে। তার দেখেই আমরা কি দেখবো, পিচার প্ল্যান্ট থেকে এক্সামের মধ্যে আসে। পিচার প্ল্যান্ট অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে ইন্দোনেশিয়া অ্যান্ড ভারতের মেঘালয়, 3টি জায়গার মধ্যে পাওয়া যায় বেশি মাত্রায়। তো পিচার প্ল্যান্ট কি? পিচার হচ্ছে এমন একটি প্ল্যান্ট, এইভাবে একটি খাঁচার মতো প্ল্যান্টটি হয়ে থাকে, এবং প্ল্যান্টটি কী করে, তার এই খাঁচার মধ্যে ভিতরে একটি জেলির মতো একটি পদার্থ তৈরি করে, যে পদার্থ থেকে একটি স্মেল আসে, এবং এই স্মেলের দ্বারা কী করে অনেক ইনসেক্টকে কী করে তার দিকে অ্যাট্রাক্টেড করে, তার দিকে আকর্ষিত করে, এবং আকর্ষিত করার পর যখন ইনসেক্টগুলি কখনো ফ্রগ হতে পারে, এক্সামের মধ্যে আসে যে পিচার প্ল্যান্ট বা নেপেন্থিস যে প্ল্যান্টটি রয়েছে কোথায় পাওয়া যায়, ইন্ডিয়ার মধ্যে মেঘালয়ের মধ্যে পাওয়া যায়, অর্থাৎ ইন্ডিয়ার বাইরে হয়তো ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ার মধ্যে পাওয়া যায়। তারপরে পিচার প্ল্যান্টের অপর নাম কি, তার হবে নেপেন্থিস। এবং পিচার প্ল্যান্ট কীভাবে শিকার করে, অর্থাৎ তার যে বক্সটি রয়েছে, তার যে প্ল্যান্টের মাথাটি রয়েছে, তার মধ্যে একটি খাঁচার মতো হয়, তার মধ্যে কী করে একটি জেলির মতো পদার্থ উৎপাদন করে, যার ফলে একটি স্মেল সৃষ্টি হয়, তার থেকে অ্যাট্রাক্টেড হয় ইনসেক্টগুলি, যেমন ফ্রগ রয়েছে, মাউস, ইভেন ছোটো ইঁদুরও অ্যাট্রাক্টেড হতে পারে, ফ্রগ তাও খেয়ে নেয়। এরপরে অন্যান্য ইনসেক্টগুলি তার মধ্যে চলে আসে, যখন চলে আসে তার লিফ দিয়ে তার উপরটা ডাকনা লেগে যায়, তারপর আর বাড়াতে পারে না, এই ইনসেক্টগুলি এই জায়গায় মরে যায় এবং তা সে শোষণ করে নেয়। এই হচ্ছে পিচার প্ল্যান্টের বৈশিষ্ট্য, এক্সামের মধ্যে এইভাবে আসে। তারপরে আমরা দেখবো বেনাস ফ্লাই ট্র্যাপ। সেম বেনাস ফ্লাই ট্র্যাপ আর পিচার প্ল্যান্ট সেম, তার বৈশিষ্ট্য সেম রয়েছে। অ্যান্ড বানিয়ান ট্রি থেকে আমাদের এক্সামে আসে। বানিয়ান ট্রি হচ্ছে বট গাছ, আমরা সবাই জানি। বানিয়ান ট্রি থেকে যেগুলি বানিয়ান ট্রি থেকে হ্যাঙ্গিং যে ব্রাঞ্চেসগুলি দেখা যায়, আমরা দেখতে পাই, এগুলি হচ্ছে অ্যাকচুয়াল ব্রাঞ্চ না, এগুলি হচ্ছে তার রুট, অর্থাৎ বানিয়ান ট্রির রুটগুলি বাইরের মধ্যে হয়, ভিতরের মধ্যে হয়। আর গাছের রুটের প্রয়োজন এক্সামের মধ্যে আসে, বারবার বলে দিচ্ছি কীভাবে এক্সামের মধ্যে আসে। কোন এক্সামে আসে গাছের মধ্যে রুটের প্রয়োজন কী, রুটের অর্থাৎ জলের প্রয়োজন কী। ফার্স্ট অফ অল হচ্ছে তাকে জল সরবরাহ করে রুটের দ্বারা, সেকেন্ড হচ্ছে তাকে খাড়া হতে সাহায্য করে রুট। এবং বানিয়ান ট্রির মধ্যে যে হ্যাঙ্গিং ট্রিগুলি দেখা যায় তা হচ্ছে বানিয়ান ট্রির রুট না, তা হচ্ছে বানিয়ান ট্রির ব্রাঞ্চেস না, রুট। তা রুটের আরেকটি প্রশ্ন লাস্ট ইয়ারে মেবি এসেছিল, আমি দেখেছিলাম, জাইলেম অ্যান্ড ফ্লুয়েম। কথাগুলি মনে রাখবেন, জাইলেম অ্যান্ড ফ্লুয়েম অনেকে পড়েছেন, হয়তো ফটোসিনথেসিস পড়েছেন, ক্লোরোফল পড়েছেন। তো জাইলেম ফ্লুয়েমের কাজ কি এক্সামে এসেছিল, জাইলেম অ্যান্ড ফ্লুয়েম। জাইলেমের কাজ হচ্ছে, আমরা সবাই জানি গাছের রুট গভীরে যায় এবং রুটের দ্বারা গাছের মধ্যে জল মিনারেলসগুলো সরবরাহ করা হয়, অর্থাৎ গাছে যেভাবে আমাদের খাদ্যের প্রয়োজন, গাছেরও খাদ্যের প্রয়োজন। আমরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারি না, আমরা অন্য বস্তুকে খেয়ে আমরা জীবন ধারণ করি। যেমন আমরা কি করতে পারি, আমরা আলোচনা করব কর্নিভরাস, হর্নিভরাস, হ্যাঁ, এগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা অন্য বস্তুকে খেয়ে আমরা জীবন ধারণ করি, কিন্তু গাছ সে নিজে নিজে খাদ্য প্রস্তুত করে। তো কীভাবে নিজে নিজে খাদ্য প্রস্তুত করবে, তার মধ্যে তার কোনো সিকিউরিটি নেই, তাকে হেল্প করবে, অর্থাৎ এই জাইলেম ফ্লুয়েম তাকে হেল্প করে খাদ্য প্রস্তুত করতে। কীভাবে, জাইলেম কি করে, রুটের সাহায্যে নিচ থেকে জল শোষণ করে উপরে গাছের ট্যাঙ্কের মধ্যে পাতা অবধি পর্যন্ত জল আনতে সাহায্য করে এবং মিনারেলস আনতে সাহায্য করে। আর ফ্লুয়েম কি করে, ফ্লুয়েম যে পাতার মধ্যে, আমরা জানি গাছের পাতার মধ্যে খাদ্য সৃষ্টি হয়, গাছের পাতা দিয়ে খাদ্য সৃষ্টি হয়। পাতা দিয়ে কীভাবে খাদ্য সৃষ্টি হয়, অর্থাৎ গাছের পাতার মধ্যে
মধ্যে ক্লোরোফল রয়েছে, অর্থাৎ আমরা পত্রহরিত বলে থাকি বাংলাতে। এই ক্লোরোফলের ফল কি রয়েছে গাছের মধ্যে রয়েছে, তা অনেক অনেক অসংখ্য সেলস রয়েছে ক্লোরোফলের। এই সেলসের দ্বারা কি করে সূর্যের আলোকে শোষণ করে, তাকে বলা হয় পত্ররন্ধ্র আমরা বলে থাকি। যে ছিদ্রের দিকে সূর্যের আলো আসে পাতার মধ্যে, তা হচ্ছে পত্ররন্ধ্র। আর ক্লোরোফলগুলি হচ্ছে সবুজ, এই জন্য গাছের পাতা দেখতে সবুজ হয়। মনে রাখবেন এই পয়েন্টগুলি এক্সামের মধ্যে আসে, শুধু সিটেট না, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই পয়েন্টগুলি আসতে পারে এসএসটির কোয়েশ্চন। অর্থাৎ গাছের পাতা সবুজ কেন হয়? গাছের পাতা সবুজ হওয়ার কারণ হচ্ছে গাছের পাতার মধ্যে যে খাদ্য প্রস্তুত করে ক্লোরোফল রয়েছে, এই ক্লোরোফল হচ্ছে তা পত্রহরিত আমরা বলে থাকি, তা হচ্ছে সবুজ দেখতে। তাই এই সবুজ হওয়ার কারণে গাছের পাতাগুলি সবুজ হয়ে থাকে। অর্থাৎ দেখবেন আপনারা যখন একটি গাছ মরে যায় তখন গাছের পাতাটি লাল হয়ে মরে যায়, অর্থাৎ ক্লোরোফল মরে যায়, গাছটি মরে যায়। তো গাছের পাতা কি হয়, গাছের পাতার মধ্যে মানে পত্রহরিত রয়েছে যা সবুজ দেখতে, তাই গাছের পাতা সবুজ। এবং গাছের পাতার মধ্যে খাদ্য যে প্রস্তুত করে, এই খাদ্যগুলি গাছের বিভিন্ন ব্রাঞ্চেসের মধ্যে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে ফ্লোয়েমের। তো আশা করি জাইলেম ফ্লোয়েম থেকে কখনো আপনাদের ডাউট হবে না। আর আজকের ক্লাসটি আপনাদের ইন্টারেস্টেড হবে। আপনারা যদি ইন্টারেস্টেড লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, অলসো শেয়ার করবেন। আর এতটা কষ্ট করে আপনাদের জন্য একটি ক্লাস উপস্থাপন করি, আমি অনেক সময় দেখে থাকি, আপনারা আমাকে সাপোর্ট করেন। আজকে মোর দেন 3 উইকস হয়েছে। 3 উইকসের মধ্যে আপনারা অনেকটা ভালোবাসা দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। আরও সাপোর্টের প্রয়োজন। আপনারা আপনাদের সোশ্যাল গ্রুপে, সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করবেন, ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, রিলেটিভসের সাথে শেয়ার করবেন। অলসো আপনারা স্ট্যাটাসে ইউজ করতে পারেন, গ্রুপসে শেয়ার করবেন, যাতে আপনারা অনেক মানুষ যারা স্টাডি করছে তারা উপকৃত হয়। এবং আমিও যেহেতু এত কষ্ট করে আপনাদেরকে ক্লাসগুলি উপস্থাপন করছি, তো আমার চ্যানেলেরও একটু আপডেট হয়, আপনারা একটু চেষ্টা করবেন। আর আজকে ক্লাসটি ইম্পর্টেন্ট সিটেটের জন্য এবং অলসো প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য, যারা এন্ট্রান্সের এক্সামের তৈরি নিচ্ছেন, ডিএলএডের জন্য, বিএডের জন্য, আদার্স এডিআরের জন্য নিচ্ছেন, প্রতিটি এক্সামের জন্য ক্লাসটি ইম্পর্টেন্ট। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমিও আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে আপনাদের সার্ভ করতে পারি। যদি ভালো না হয় কীভাবে সার্ভ করব। তো নেক্সট ক্লাসগুলি এইভাবে আপলোড করা হবে। আরও একটি ক্লাসের মধ্যে ইভিএস কভার করা হবে ইনশাল্লাহ। ইভিএস ক্লিয়ার করে হয়ে যাবে। এরপর আমরা রয়েছে বেঙ্গলি রয়েছে, ইংলিশ রয়েছে, ম্যাথস পেডাগজি রয়েছে, এগুলি আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।